নমস্কার, আসসালামু আলাইকুম। একটু দেরি হয়ে গেল, কারণ অনেক চালাদিকে চলছে আর কি। থ্যাংক ইউ সো মাচ। বাট আর না 10 দিনও নেই নির্বাচনে, দেখতে দেখতে চলেই যাবে। 8 দিন না 9 দিন, আজকে 16 তারিখ। হ্যাঁ 16 তারিখ, 16 তারিখ। কি বলি বলতো, মানে 2 মাস ধরে এত বলেছি আর মানে বুঝে উঠতে পারছি আর কি বাকি রয়ে গেল। এটুকু বলবো যে আপনাদের কাছে এসেছি আপনাদের আশীর্বাদ নেওয়ার জন্য, আপনাদের দোয়া চাইবার জন্য। আশীর্বাদ করবেন তো আপনাদের ভাইটাকে? কারণ আমি সত্যি বিশ্বাস করি, যার মাথার উপরে এতগুলো মানুষের আশীর্বাদ থাকবে, এতগুলো মানুষের আশীর্বাদ থাকবে, এতগুলো মানুষের দোয়া থাকবে, সে নির্বাচন তো দূরের কথা, জীবনের যে কোনো লড়াইয়ে, জীবনে যে কোনো দুঃখ কষ্ট কোনোদিনও সে হারতে পারে না যদি আপনারা পাশে থাকেন। তো সেই জন্য আপনাদের পাশে থাকাটা অত্যন্ত জরুরি। আমি কাউকে ছোট বড় করবো না। বিরোধী দলের প্রার্থী কি বলছে সেটা নিয়ে আমার ভাবার দরকার নেই, বিরোধী দল কি বলছে সেটা নিয়ে আমার ভাবার দরকার নেই। যেটা দরকার আছে সেটা হচ্ছে কি আমার দল এবং আমি কি কি করেছি আপনাদের জন্য। কারণ আমি সত্যি বিশ্বাস করি না অন্যকে ছোট করে নিজেকে বড় করা বা নিজের দলকে বড় করা। কারণ আমার দল সত্যি কাজ করেছে গত 13 বছর ধরে রাজ্য সরকারে, এবং আমি চেষ্টা করছি গত 10 বছর ধরে মানুষকে কিভাবে ভালো রাখা যায় এবং শান্তিতে রাখা যায়। কারণ শান্তি, হ্যাঁ শান্তি সত্যি আজকে খুব ইম্পর্টেন্ট একটা শব্দ। কারণ যেভাবে রাজনীতি চলছে, যেভাবে রাজনীতি এগোচ্ছে, আমরা আমাদেরকেই ভাগ করে ভোটটা নিয়ে চলে যাই। কেউ ধর্মের নামে ভোট চাইছে, কেউ খাওয়া দাওয়ার নামে ভোট চাইছে, কেউ হিন্দু মুসলমান করছে। 10 বছর হয়ে গেছে আমার রাজনীতিতে, আমি আজ অব্দি এই সব শব্দগুলো ব্যবহার করি। কারণ আমার মনে হয় যে কোনো নেতা, যে কোনো দলের একটাই কর্তব্যকে মানুষকে বাঁচিয়ে রাখা। সে হিন্দু হোক, মুসলমান হোক বা যে কোনো ধর্মের হোক না কেন, আমাদের পরম ধর্ম হচ্ছে আপনাদেরকে বাঁচিয়ে রাখা, আপনাদেরকে সুস্থ রাখা। যাকে গত 13 বছর ধরে আমাদের দিদি সরকারে আছে, আমি 13 বছর কথা বলবো না, আমি গত 3-4 বছরের কথা বলবো। আমার কাছে রাজনীতি মানে কি, যে কোন দল কোন প্রার্থীকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করি। আপনারা দেখেছেন অনেক দলই আছে যারা ভোটের আগে অনেকগুলো প্রতিশ্রুতি দেয়, ভোট নেয় আর চলে যায়। আমি কারো নাম বলছি না, আপনারা কম বেশি করে সবাই জানেন। ভোটটা হচ্ছে আমি কাকে বেশি বিশ্বাস করলাম, কে কথা রাখে কে কথা রাখে না, ভোটটা হচ্ছে সেইটা। আমার এখনো মনে আছে 2021-এর নির্বাচনের আগে আপনারা সবাই জানেন কম বেশি করে, কে দলের হয়ে আমাকে অনেক জায়গায় প্রচারে যেতে হয়। যেমন কালকে আমরা পুরুলিয়ায় ছিলাম, তার আগের দিন আমরা ঝাড়গ্রামে ছিলাম। আবার বলছে যেতে, কিন্তু আমি যাচ্ছি না, এগুলো না, আমি ঢাকা ছেড়ে কোথাও যাবো না, সামনে 7 দিন আমাকে প্লিজ কেউ ডিস্টার্ব করে, আমি শুধু ঘাটালে থাকতে চাই, ঘাটালে মানুষের মধ্যে থাকতে চাই। যাকে যেটা বলছিলাম 2021-এ আমার এখন মনে হচ্ছে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা যদি জিতি, আপনারা যদি আমাদেরকে বিপুল ভোটে জিতান, তাহলে দুটো প্রকল্প আমরা নিয়ে আসবো। একটা প্রকল্পের নাম হচ্ছে লক্ষ্মীর ভান্ডার, একটা হচ্ছে স্বাস্থ্য সাথী কার্ড। আমার এখনো মনে আছে বিরোধী দলরা বলতো এটা লক্ষ্মীর ভান্ডার নয়, এটা ঢপের ভান্ডার। এই ভান্ডার সম্ভব না 500 টাকা করে প্রত্যেকটা মহিলাকে দেওয়া, এটা ভোটের রাজনীতি, ভোট নেবে পালিয়ে যাও। ওনারা ভুল ছিলেন না, ওনারা ঠিকই বলেছেন। কারণ ওনাদের দল তো তাই করে এসছে গত 10 বছর ধরে। কখনো বলেছে 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে আসবে, কখনো বলেছে 2 কোটি চাকরি দেবে, কখনো বলেছে গ্যাসের দাম 400 টাকা পড়বে। আজকে সেই গ্যাসের দাম 1100 টাকা, ভোটের জন্য 200 টাকা কমিয়েছে। ভোট জেতার পর যদি যেতে তাহলে 500 টাকা করে বাড়িয়ে দেবে। বলেছিল 50 টাকা করে পেট্রোল ডিজেল পাওয়া যাবে, আজকে সেই পেট্রোল ডিজেলের দাম 100 টাকা করে বেড়ে গেছে, 100 টাকা বেশি বেড়ে গেছে। তো সেই দল থেকে আমরা এই অপেক্ষায় রাখতে পারি যে আমরা যদি কোনো প্রতিশ্রুতি দেই তো তারা ভাববে এটা ঢপের প্রতিশ্রুতি। কিন্তু আপনারা আমাদেরকে বিশ্বাস করেছিলেন এবং জীবনে প্রথমবার তৃণমূল কংগ্রেস 200টার বেশি আসন নিয়ে রাজ্যে এসেছিল, এবং আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়াতে দিদি দ্বিতীয়বারের শপথ নেবার পর 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা বাস্তবিক করেছিল, 3 মাসের মধ্যে, এবং স্বাস্থ্যসাথী কার্ডের প্রকল্পটা। এবং যেই প্রকল্পটা শুরু হয়েছিল 500 টাকা দিয়ে, যে লক্ষ্মীর ভান্ডার শুরু হয়েছিল 500 টাকা দিয়ে, আজকে সেই লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা এবং ইন্স্যুরেন্স দেওয়া হয়, যাতে
গরিব মানুষরা সরকারি হসপিটালে ডাক্তারের অপয়েন্টমেন্ট পেতে পেতে 2 মাস হয়ে যায়, কখনো কখনো 3 মাস হয়ে যায়, বা যে সময় সবচেয়ে বেশি দরকার সেই সময় অপয়েন্টমেন্ট পাওয়া যায় না বড় বড় ডাক্তারদের। তারা দরকার পড়লে প্রাইভেট হসপিটালে, সবচেয়ে ভালো হসপিটালে তারা নিজেদের চিকিৎসা করাতে পারে। এই দুটো প্রকল্প অন্য কোনো রাজ্যে নেই, অন্য কোনো মুখ্যমন্ত্রীও করেনি এরকম প্রকল্প, শুধুমাত্র বাংলায় আছে, বাংলার মানুষের জন্য আছে। দিদি কোনোদিন এইটা বিভাজন করেনি যে হিন্দুদের জন্য লক্ষ্মীর ভান্ডার, মুসলমানদের জন্য স্বাস্থ্যসাথী কার্ড, না 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 না। বাংলার প্রত্যেকটা মানুষের অধিকার আছে, সে হিন্দু হোক বা মুসলমান হোক বা যে কোনো ধর্মের হোক। এইটাই একটা দলের কাজ যে আমি হিন্দু মুসলমানের রাজনীতি করব না, মানুষকে বাঁচিয়ে রাখার রাজনীতি করব। আপনারা সবাই জানেন 100 দিনের টাকা আমাদের আটকে রেখেছে কেন্দ্র সরকার। আমি প্রশ্ন করেছিলাম 3-4 মাস আগে, 100 পার্লামেন্টে প্রশ্ন করেছিলাম যে সবচেয়ে বেশি ভুয়ো জব কার্ড, সবচেয়ে বেশি ভুয়ো জব কার্ড কোন রাজ্যে আছে? আপনারা শুনলে অবাক হবেন, সবচেয়ে বেশি ভুয়ো জব কার্ড হচ্ছে উত্তরপ্রদেশে। সেখানে সবচেয়ে বেশি ভুয়ো জব কার্ডের সংখ্যা হচ্ছে 3 লক্ষের চেয়েও বেশি। বাংলা প্রথম 5-এর মধ্যেও আসে না। বাংলা সেখানে ভুয়ো জব কার্ডের মধ্যে তার কত সংখ্যা আপনারা শুনবেন? উত্তরপ্রদেশ 3 লক্ষ, বাংলা হচ্ছে মাত্র 5,000। মাত্র 5,000 ভুয়ো জব কার্ড, যেখানে 3 লক্ষ হচ্ছে উত্তরপ্রদেশে। তাদেরকেও টাকা আটকায়নি, কিন্তু আমাদের 100 দিনের টাকাটা আটকে রেখে দিয়েছে কেন্দ্র সরকার। এবারে বাংলার মানুষ বলুন যে কার সবচেয়ে বেশি জব কার্ড ভুয়ো আছে, কোন রাজ্যে? তাতে সেখানে কোনো তদন্ত নেই, সেখানে কোনো ইনকোয়ারি নেই। কিন্তু হ্যাঁ, যেহেতু বাংলা ভোট দেয়নি 2021-এ, বাংলায় তাদের সরকার নেই, সেই জন্য বাংলাকে বঞ্চিত করা হয়েছে সমস্ত প্রকল্প থেকে। কিন্তু দিদি সেটা করেনি। এই 100 দিনের রোজগার কারা করে? যারা অত্যন্ত গরিব, যারা দিন আনে দিন খায়, তাদের এই 100 দিনের রোজগার দিয়ে সমস্ত কিছু চলে। কখনো পুজোর খরচা থেকে আরম্ভ করে ছেলে মেয়ের পড়াশোনা, নতুন জামা কাপড়, বাংলা নতুন বছর, ঈদ, দিওয়ালি, সমস্ত কিছু তাদের স্বপ্ন এই 100 দিনের রোজগারের টাকা দিয়ে চলে। কিন্তু সেটাও কেন্দ্র সরকার 2-2.5 বছর ধরে বন্ধ করে রেখেছিল। কিন্তু না, দিদি সেটাকে মানেননি। এই 100 দিনের টাকাটা রাজ্য সরকার এই 100 দিনের যারা রোজগার তাদের কাছে পৌঁছচ্ছে। এবার আপনারা বলুন, একটা সরকার, একটা দল যে মানুষকে কিভাবে ভালো রাখা যায়, মানুষকে কিভাবে সুস্থভাবে বাঁচিয়ে রাখা যায় সেটা রাজনীতি করছে, আর একটা দল শুধু ভোটে রাজনীতি করছে। আমি বলছি আপনারা আমাকেই ভোটটা দিন বা আমার দলকেই ভালোবাসতে হবে, না 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 না। কিন্তু যেহেতু আপনাদের কাছে ক্ষমতা আছে আপনার ভোটে, আপনাদের হয়তো নাই পছন্দ হতে পারে আমার দল, আপনাদের হয়তো নাই পছন্দ হতে পারি আমি, কিন্তু যে ভোটটা পড়বে সেটা আপনাদের ভারতবর্ষের ভবিষ্যৎকে ঠিক করবে। যে একটা দল শুধু সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে যেখানে তাদের সরকার আছে তাদেরকে ভালো রাখার জন্য, এবং যেখানে তাদের সরকার নেই তাদের সঙ্গে সতেলা বাচ্চার মতো ব্যবহার করা হচ্ছে, তাদের মতো না একটা দল যে সমস্ত মানুষকে আগলে রাখার চেষ্টা করছে, সে বড়লোক হোক, গরিব হোক, যে কোনো ধর্মের হোক, তাদের সেরকম দল। আমার কথা বলুন, আমি 2014 আগে কথা দিয়েছিলাম ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমি চেষ্টা করব। আপনারা সবাই জানেন, সাংসদ আমি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলেছি একবার না অনেকবার, তাও আর বাংলায়। আমার শেষ দিন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বক্তৃতা রেখেছিলাম, বলেছিলাম যে আমি থাকি বা না থাকি রাজনীতির মধ্যে, এটা কোনো তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম বা কংগ্রেসের লড়াই নয়, এটা ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের লড়াই, দীর্ঘদিনের লড়াই। এইটাকে প্লিজ কমপ্লিট করে দিও, এইটাকে ভোটের ললিপপ হিসেবে ইউজ করো না। যখন আমি ছাড়বো রাজনীতি, তখন দিদি বলে না তোমাকে ছাড়তে দেওয়া হবে না। আমি দিকে একটাই কথা বললাম, আমি রাজনীতিতে ফিরতে পারি যদি রাজ্য সরকার এই ঘাটাল মাস্টার প্ল্যানটা করে দেয়, যাতে মানুষের কাছে আমাকে মিথ্যে কথা যাতে না বলতে হয় যে না আমি আবার করে দেবো। যেটা সম্ভব নয়, এত কোটি টাকা কেন্দ্র সরকার কোনোদিনও দেবে না। যদি ওরা আবার ফেরত কেন্দ্রতে আসে, আমার কাছে, আমি আপনার কাছে পৌঁছতে পারি, আপনাকে এটা করে দিতে হবে। দিদি আবার মানুষের জন্য ভাবলো, ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের জন্য ভাবলো, দিদি নিজে এসে সেটা বললো যে হ্যাঁ ঘাটাল মাস্টার প্ল্যানটা রাজ্য সরকার করবে, এবং অভিষেক বাবু পরে বলে গেলেন যে ঘাটাল মাস্টার প্ল্যানটা রাজ্য সরকার করবে। আমি এটুকু বলবো যে কথাগুলো দিয়েছিলেন, যে কথাগুলো রাখার জন্য আপনার চেষ্টা করছি। যদি আপনাদের মনে হয় আপনার এই ভাইটি ঠিকঠাক কাজ করছে, মানুষকে নিয়ে ভাবছে, মানুষের পাশে থাকছে, যে করোনা হোক বা যে কোনো আপদ বিপদে,
তাহলে আপনারা জানেন 25শে মে কাকে ভোটটা দিতে চলেছেন। ভাববেন ভোট দেওয়ার আগে কোন দল কোন প্রার্থী। আমি আজ অব্দি কাউকে খারাপ কথা বলিনি। বিরোধী দলের প্রার্থী যিনি সকাল বিকাল উঠতে বসতে আমাকে নিয়ে আক্রমণ করে যায়, আমার তাতে কোনো আপত্তি নেই। কারণ এইভাবে জেতা যায়, ও ভাবে কাউকে ছোট করে জেতা যায়, ও ভাবে কাউকে আক্রমণ করে জেতা যায়, ও ভাবে এইভাবে কটু কথা উচ্চবাচ্য কথা বলেও জেতা যায়। আমি এইটুকু বলতে চাই আপনাদের মাধ্যমে, যে শুনছে তাদেরকে, ভারতবর্ষে হয়তো যে কোনো জায়গায় জেতা যায় আক্রমণ করে, কুকথা বলে বা এইভাবে ওইভাবে, অন্তত ঘাটাল লোকসভা কেন্দ্রে এভাবে জেতা যায় না। ঘাটাল লোকসভা কেন্দ্রে শুধুমাত্র ভালোবাসা দিয়ে জেতা যাবে, শুধুমাত্র যে কাজ করবে তার জন্য জেতা যাবে। এবং ঘাটালের মানুষ জানে কেউ যদি তাদেরকে সম্মান করে এবং কিভাবে সেই সম্মানটা ফেরত দিতে হয়, সেটা ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষ জানে। 4 জুন যখন রেজাল্ট আসবে তখন ও বুঝবে। আপনাদেরকে একটাই অনুরোধ রইল, যদি আপনাদের মনে হয় আপনার এই ভাইটি ঠিকঠাক কাজ করেছে, তাহলে 25শে মে আমাদের ভোট 1 নম্বর ইভিএম মেশিনের বাটনটা টিপে আপনার ভাইকে জয়যুক্ত করবেন। অসংখ্য ধন্যবাদ আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আবার দেখা হবে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং সুস্থ থাকবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমরা সবাই ভালো থাকি। দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ।